যে ইনফ্লুয়েন্সারদের কি অভিনেতা অভিনেত্রী হওয়া উচিত, আমি তখন বলেছিলাম যে একটা ডাক্তারের কি অভিনেতা অভিনেত্রী হওয়া উচিত, তখন বলছে মানে আলাম উচিত কি উচিত না, বললাম মানে হ্যাঁ মানে সে যদি অভিনয় পারে, যদি ইনফ্লুয়েন্সার অভিনয় পারে তার অভিনেতা অভিনেত্রী হওয়া উচিত, নইলে হওয়া উচিত না। প্রফেশনটা তো অভিনয় নয়, প্রফেশনটা তো হচ্ছে ইউনো দে আর মেকিং কন্টেন্ট যেগুলো হচ্ছে মুখরোচক, মানে আজকে এন্টারটেইন করলাম অ্যান্ড ডান, দুদিনে ডান। ইট ইজ নট রং দ্য বাসন্তী যে আমি 2 বছর পরে চালিয়ে দেখবো, ঠিক আছে, ইটস নট। সো উইচ ইজ ওয়াই অভিনয় জানলে ডেফিনেটলি ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, ইনফ্লুয়েন্সার হোক, হু কেয়ার্স, কাম ওয়ার্ক, উই ওয়ান্ট টু সি গুড ওয়ার্ক। বাট না জানলে প্লিজ স্টে আউট অফ আওয়ার প্রফেশন অ্যান্ড আওয়ার বিজনেস, because it takes a lot of effort beyond looking like, you know, looking pretty bolo, or you know, lip syncing bolo, dancing bolo for 30 seconds. It takes more effort than that to create a character, make it believable. They don't realize they're getting mad at celebrities like celebrities are holding the power. No dude, তোমাদের কাছে পাওয়ার, তোমরা লাইক করছো, তোমরা কমেন্ট করছো, তাতে তারা বড় হচ্ছে, তাদের ক্ষমতা হচ্ছে, তাদের হোয়াট এভার হচ্ছে, তারপর তোমরাই সেটাকে আবার গালাগালি দিচ্ছ। আনন্দবাজারের রিভিউতে সিনেমা হিট করে যেত, ঠিক আছে, সেই দিন চলে গেছে। কারণ এখন এভরিবডি ইজ এ রিভিউয়ার, এভরি পার্সন আউট দেয়ার হ্যাজ অ্যান ওপিনিয়ন। দুনিয়ার কাছে, জগতের কাছে ডেফিনেটলি ও খুবই নতুন আমার লাইফে, কিন্তু ও আসলে তো আমার লাইফে খুব নতুন নয়। আই মিন me and Sumit, we have been together for 6 থেকে 7 বছর হতে চললো। মাঝখানে আমাদের 2 বার ব্রেকআপ হয়েছে, তার মধ্যে একবার আমার অন্য কারোর সাথে সম্পর্ক হয়েছে। তখন আমি একেবারেই ভাবিনি যে আমাদের আবার সম্পর্কটা জোড়া লাগবে। আমি দিদিকে থাপ্পড় মারতে পারবো না, লাইক অভিনয় করার থাপ্পড় মারার একটা হয়। আমি সত্যি আমি হচ্ছে হরর বফ, ইউ নেম এনি, ইফ ইটস এনি ইভেন মিডিয়কার লেভেলের গুড হররও যদি হয়, আই হ্যাভ সিন ইট, ঠিক আছে। সো বাট এটাও আমি জানি যে none of it is actually true. আমি তো একা থাকি, সো আমার সত্যি কথা বলতে যদি ভূতে ভয় অত জীবনে থাকতো, আই ডোন্ট থিঙ্ক আমার পক্ষে একা থাকা সম্ভব। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আজকে আমার হাউসে দেখুন দি গ্রেট গ্র্যান্ড রীতা পরি। দি গ্রেট গ্র্যান্ড, হাউ সুইট। I'm here, দিদির হাত ধরে তোমাদের কাছে। একদম, আমি তো ভাবছিলাম যে কি করে ওকে আনবো। একবার দেখি সালমান খানের সঙ্গে, একবার এখানে ওখানে, ইটালি, পাপুয়া নিউ গিনি, ও মাই গড, দ্য গ্লোবাল আইকন। মানে এটা হচ্ছে শর্মিলাদির বৈশিষ্ট্য, প্রশংসা করতে 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 মানে হয় না তুমি এমন জায়গায় উড়িয়ে দাও, ওখান থেকে পড়লে কিন্তু এরপরে সোজা মানে হাড়গোড় সব ভাঙবে। আমি বলতে পারি কোনোদিন আমি কাউকে ফেলিনি। না, তুমি ফেলোনি ফর শিওর, তুমি ফেলোনি ফর শিওর, যার পড়ার সে নিজেই পড়েছে। আমি না অনেকদিন বাদে একটা ইন্টারভিউ এরকম মানে রসালো ভাবে শুরু করলাম, হ্যাঁ একদম রসে টইটম্বর। তো কিন্তু আসলে যে জন্য ওকে পেয়েছি আমি, সেটা অতটা হয়তো মানে হাস্যরস নেই, কিন্তু অদ্ভুত রস আছে। শতাব্দী রায় বহুদিন বাদে আবার বাংলা ছবির জগতে। শতাব্দী যখন প্রথম রিলিজ হয়েছিল ছবি, সেটা কি মানে তখন তুমি মায়ের পেটে নাকি জন্মাওনি? এটাই ও মাই গড, ইটস ভেরি হার্ড ফর মি টু সে, বাট আমিও শিওর নই ঠিক, কিন্তু যখন বেড়ে উঠছিলাম তখন ডেফিনেটলি দিদি তখন রমরমিয়ে কাজ করতে, শতাব্দী তখন ছবি প্রায় মুক্তি পায়, এবং তখন প্রচুর টেলিফিল্ম হতো, যেগুলো কৌশিক গাঙ্গুলি বা পরম বলো বা আমার মা, আমি সবাই দেখতাম তারা কাজ করতো, এবং এরা নানান চ্যানেলে আসতো। এবং আমার মা একটি সময় নানান রকম সাহিত্যের গল্প নিয়ে উনি ছবি বানাচ্ছিলেন পরপর। তো একটা জ্যোতির্ময়ী দেবীর গল্প নিয়ে কালো মেম বলে একটি গল্প আছে, খুব সুন্দর গল্পটা। উনি একটা টেলিফিল্ম বানিয়েছিলেন যার মুখ্য ভূমিকায় ছিল শতাব্দী রায়। তখন আমি স্কুলে পড়ি, ঠিক আছে, তখন আমি সেখানে একটা জুনিয়র আর্টিস্টের পাঠ করেছিলাম, ঠিক আছে, যেইখানে সেই কালো মেমের মানে তাকে সবাই কালো মেম বলে, যে তিনি একজন মহিলা, তার সাথে অনেক খারাপ হয়েছিল বিধবা হয়ে যাওয়ার পরে, এবং সে তোমার এখন আজকের দিনে দাঁড়িয়ে একটি মিশনারির অংশ হয়ে গেছে, এবং তার মেয়ে যে বাড়িতে চলে গেছে সেই বাড়িতেই আমি এবং আমার বোনকে মা এগুলো না করেই থাকতো, মানে যেখানেই জুনিয়র আর্টিস্টের অভাব পড়তো, চাইল্ড আর্টিস্টের অভাব পড়তো, আমাদেরকে ঢুকিয়ে দিত, আমাকে আর তিতিনকে,
আমাকে বিশেষ করে। তিতিনের তাও একটু মানে হ্যাঁ না বলবো জায়গা ছিল, আমি তো একদমই গিরেছিলাম, মায়ের সঙ্গে সঙ্গেই ঘুরতাম। এবং ওইখানে আমার এখনও মনে আছে আমি এইটুকু আমি দিদির সাথে পাঠ করেছিলাম, আমার পুরনো একটি স্কুলেই শুটিংটা হয়েছিল। এবং সেই কাল থেকে আজকে একালে যখন এই দেখতেই পাচ্ছি তার একদম মুখের সামনে দাঁড়িয়ে, আজকে আমি আর জুনিয়র আর্টিস্ট নই যে একটা সিনে এসে তাকে শুধু বই ধরে লাইক বলে যাবো যে তার মেয়ে কেমন আছে বাড়িতে, একটা গোটা ছবি পাঠ করেছি। আই ফিল লাইফ হ্যাজ কাম আ ফুল সার্কেল ইন সো মেনি ওয়েজ। সেদিনকে দাঁড়িয়ে হয়তো জীবনটা এরকমই অদ্ভুত, আমি ভাবিনি যে আমি একদিন অভিনেত্রী হব বা কিছু। অনেস্টলি স্পিকিং তখন আমি বাড়িতে গিয়ে ম্যাগি খাবো ছাড়া আর কিছু ভেবেছিলাম বলে আমার মনেও হয় না। বাট আজকে আই নো দ্য ভ্যালিউ অফ ইট, যে তখন ওই সময় দাঁড়িয়েও এরকম স্টলওয়ার্ড অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করা বা তাদের কাজ দেখতে পাওয়াটা কত বড় পাওয়া ছিল। এবং আজ যখন শোল্ডার টু শোল্ডার একটা পার্ট করতে পারছি তার সাথে, মানে সেটা একটা অনেক বড় পাওনা। অ্যান্ড আমি খুব হ্যাপি অ্যান্ড আই উড এনকারেজ বোথ মেল অ্যান্ড ফিমেল অ্যাক্টার্স যারা একসময় সত্যি সত্যি মানুষের ভালোবাসা পেয়েছেন এবং তারা জনপ্রিয় ছিল, তাদের কাজ অভিনয় মানুষ দেখতে চেয়েছে, যে এই যদি না খুব নেসেসারি হয় রিটায়ারমেন্ট না নিয়ে যতদিন তারা কাজ করে যাবে, মানুষ কিন্তু ভালো অভিনেতা অভিনেত্রীর কাজ দেখতে চায়। তাদের কিন্তু সত্যি আর এইসব বয়স টয়স দিয়ে কিচ্ছু যায় না, তুমি চতুর্দিকে দেখো। তাহলে এটা প্রথম ছবি নয়, হ্যাঁ প্রথমেই ওই আউট হয়ে গেল, মানে ক্রস হয়ে গেল, টিকটা ক্রস হয়ে গেল। এবং তুমি যে কথাটা বললে ভীষণ ইন্টারেস্টিং, যে ওরা অভিনয় করে মানুষকে এত খুশি রেখেছিলেন বলে আজকে বাংলা ছবি এই জায়গায় এসে পৌঁছেছে এবং তোমারও একটা গতিপথ তৈরি হয়ে গেছে। তখন এত ক্লাটার ফ্রি ছিল। ওরা কিন্তু বাস্তব অর্থে উত্তম সুচিত্রাকে, তারও আগে ভারতী দেবী, পিসি বড়ুয়া, অসিত বরণ ওই লিগ্যাসিটা ক্যারি করছিলেন, কারণ তখন টেকনোলজি এরকম ঝাঁপিয়ে পড়েনি আমাদের জীবনে। সেই অ্যানালগ যুগটা অনেক দিন ধরে চলেছিল এবং ওদের যে অভিনয় শৈলী সেটা হয়তো কোনোভাবে আমাদের এই জেনারেশনকে বা তোমাদের মতো জেনারেশনকে সমৃদ্ধ করেছে। বাৎসরিক বললেই কেমন যেন একটা মন ভারী হয়ে যায়, কোনো একটা স্মৃতি ভীষণভাবে আঁকড়ে ধরে, যে হয়তো কাউকে হারানোর বেদনা 1 বছর বাদে আরো তীব্র হয়ে ফিরছে। এই ছবিতে আমি ট্রেলারে দেখে কিন্তু সেই ভাবনাটার সঙ্গে ঠিক ম্যাচ করাতে পারিনি, তুমি কি বলো? তোমার দুটো কথাই ঠিক, যেরকম বাৎসরিক বললে যে একটা মন ভারী হয়ে আসে, সেইটারও অনেকটা আছে ছবিতে। আবার তুমি টিজারে দেখে যেটা বলছো যে অতটা মানে একেবারে শুধুই দুঃখ কষ্ট এটা না, ইন্ট্রিগও হয়তো কোথাও না কোথাও, ড্রামা ইন্ট্রিগ, এটাও টিজারে দেখে যেটা বুঝতে পেরেছো সেটাও কিন্তু ঠিক। দেন ছবিটা হচ্ছে হরর ড্রামা বলতে পারো, বা ড্রামা হরর এই জন্য বলতুন, ড্রামাটা আই থিঙ্ক ইকুয়ালি আছে, মেবি আ লিটল মোর 2 পয়সা এদিক ওদিক দেন হরর, কিন্তু হররটাও ইটস এ প্রপার হরর, জাম্প স্কেয়ার হরর বলতে আমরা যেটা বুঝি, হরর। অ্যান্ড আমার এখনও মনে আছে আমি যখন অন্য একটা ছবির শুটিংয়ে আমি মৈনাককে বলেছিলাম, থ্রিলার টিলার তো ঠিক আছে, একটা আমি নিজে বিশাল হরর ফিল্ম বফ, ঠিক আছে, মৈনাককে বলেছিলাম যে একটা হরর ফিল্ম তুমি কিছু ভাবো না। আমাকে বলছিল বাংলা সিনেমায় হরর দেখেছিস, ভূতগুলোকে দেখেছিস কেমন দেখতে লাগে, ওটা হরর না কমেডি, তুই আমাকে বল, ঠিক আছে। আমি তাহলে হরর কমেডি করো, বলছে দ্যাটস নট দ্য জোন আই এম থিঙ্কিং ইন। যাই হোক, তারপর হোয়াট এভার জোন হি থট অফ আই ডোন্ট নো, বাট ফাইনালি যখন বাৎসরিকের স্ক্রিপ্টটা নিয়েও আসে, হি ওয়াজ ভেরি প্যাশনেট অ্যাবাউট ইট। এবং সামহাও মৈনাক মেয়েদের ভাষা, কথা, মন অনেক বেশি বেটার বলে। তুমি যদি সত্যি ওর ছবির লিস্ট দেখো, সে আমি আর আমার গার্লফ্রেন্ড হোক কি মাছ মিষ্টের মোড় হোক, জেনারেশন লাইক আমি হোক, বা 51বর্তী হোক, চিনি হোক, এগুলো সবই প্রচুর জেনারেশন নাও এর গল্প বলে। প্লাস ভেরি আমরা করেছিল তখনও ওটা একদম নাও জেনারেশন ছিল, and the women emotions are very rightly captured, what women today is or yesteryear is, যেটা এই ক্ষেত্রে শতাব্দী দিয়ে এই ছবিতে, মানে আমি যদি এই জেনারেশনের দিদি, কিন্তু আগের জেনারেশনকেই রিপ্রেজেন্ট করছে, নিজের জেনারেশনটাকেই রিপ্রেজেন্ট করছে। তো সেই ভাষাটাও খুব সুন্দর বলে মেয়েদের, এবং সেটা আমার খুব ভালো লেগেছিল যখন আমি বাৎসরিকের স্ক্রিপ্টটা পড়েছিলাম। এবং ভিজুয়ালিও মানে হররের জায়গাটা ও কোনো রকম কম্প্রোমাইজ করেনি। আমাদের একটাই গোল আছে যে ছবিটা দিয়ে মানুষকে এন্টারটেইন করা, যেটা একটা যে কোনো ছবির এজেন্ডা থাকে, যে
মানুষ ইমোশনাল হবে, তাকে কিছু ভাবাবে, আবার যেহেতু হরর দেয়ার ইজ গোনা বি ইন্ট্রিগ, জাম্প স্কেয়ার্স, কী হতে চলেছে, কী হবে, মানে বেঁচে বেরোতে পারবে তো, এই ভাবনাগুলো, সেটার একটা সমস্ত কি বলবো একটা দারুণ মিশ্রণ। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক এই মুহূর্তে হররের থেকে বেটার কোনো জনার চলছে বাকি ইন্ডাস্ট্রিতে, ইফ ইউ আস্ক মি। মানে সেটা হলিউড হোক, বলিউড তো ছেড়েই দাও, ওরা তো লিটারালি হরর ছাপছে মনে হচ্ছে এই মুহূর্তে। প্রতিদিনই দেখি একটা নতুন কোনো হরর ফিল্ম বা হরর কনসেপ্টে লঞ্চ হয়, যদিও এটা ওই রকম জোন বা স্কেলের একেবারেই নয়। ইট ইজ ভেরি ইন্ডিপেন্ডেন্ট, ইটস আ ভেরি বাঙালি হরর, মানে একটা বাঙালি ফ্যামিলি, বা এখানে যেরকম দেখাচ্ছে ননদ বৌদি দুজনে একসাথে থাকে, ওরা ওদের এই যে জীবনের টানাপোড়েন, দিদির ভাইকে হারানো, আমি আমার স্বামীকে হারিয়েছি, এবং তারই বাৎসরিক যেটা নিয়ে এত গল্প, এবং কোনো না কোনোভাবে আমরা এই দুঃখ কষ্টের এই ডার্কনেসের এই অন্ধকারের লুপে আমরা আটকে গেছি, সেখান থেকে আমরা বেরোতে পারছি না। তোমার কি কখনো মনে হয় অন্ধকারের দিকে তাকালে ওখানে কিছু আছে, কিন্তু আমি সেদিকে তাকাতে চাই না? মানে ধরো জাস্ট সুইচটা অন করার আগে, মানে তুমি ঢুকলে একটা অন্ধকার ঘরে, যে ঘরটাতে তুমি রোজই ঢুকছো, জাস্ট আগে সুইচ অন করার আগে তোমার কি মনে হয় ওখানে কেউ আছে? হ্যাঁ, সবসময় মনে হয় যে তার কারণে আমি এত হরর ফিল্ম দেখি। তুমি তো শুধু বলছো যে ঘরে কেউ আছে, আমি তো এটাও কল্পনা করিনি যে সোজা ফ্যান থেকে ঝুলছে, ঠিক আছে, বা এই খাটের নিচ থেকে ক্রল আউট করে আসবে। বাট আমি নিজেও জানি যে এত কম বয়স থেকে এত হরর দেখি, মানে আমি হচ্ছে হরর বফ। ইউ নেম এনি, ইফ ইটস এনি ইভেন মিডিয়কার লেভেলের গুড হররও যদি হয়, আই হ্যাভ সিন ইট, ঠিক আছে। সো বাট এটাও আমি জানি যে none of it is actually true. আমি তো একা থাকি, সো আমার সত্যি কথা বলতে যদি ভূতে ভয় অত জীবনে থাকতো, আই ডোন্ট থিঙ্ক আমার পক্ষে একা থাকা সম্ভব। তোমার একটা ছবির কথা আমার এক্ষুনি মনে পড়ছে, পরি। হ্যাঁ, দ্যাট ওয়াজ another horror for sure. মানে ওই বিষয়টা খুব আমার মনে আছে, যে জাস্ট লাইটটা যখন মানে ব্লিঙ্ক করছে ঠিক আলো অন্ধকারের মাঝখানে ওই তিন পরীকে দেখা, মানে সেটা আরো বেশি করে যেন আমাদের মনে করায় যে ওরকম ওটা যদি আমার অডিয়েন্সেরও কারোর ভালো লেগে থাকে ওই ধরনের সিকোয়েন্স বাড়িতে, ওই রকম কিছু সিকোয়েন্স বাৎসরিকেও কিন্তু আছে। ইটস স্কেরি কয়েকটা জায়গা যেটা রয়েছে, কিন্তু একটু যদি আমরা তলিয়ে ভেবে দেখি, আমাদেরকে সব থেকে বেশি ভয় পাওয়ায় কি, সেটা হচ্ছে আনসার্টেনিটি, বা যেটা বললাম দুঃখ কষ্ট মাঝে মাঝে জীবনকে এমন গ্রাস করে নেয়, মনে হয় এই অন্ধকার থেকে বেরোনোর কোনো আলো নেই। আমার মনে হয় না যে তার থেকে ভয়ঙ্কর আর কিছু আছে, যেখানে তোমার মনে হয় যে তোমার সব শেষ। তো সেই বার্তাটা সামওয়্যার না লেয়ার্ড আছে বাৎসরিকের মধ্যে, মানে ভূত পিশাচ যাই বলো না কেন, সেটা তো একটা সিনেম্যাটিক ফর্ম নেয়, কিন্তু আসলে সেটা আমাদের মনের মধ্যে কি, সেটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক। আমাদের কিন্তু হররের ডেফিনেশন ইজ ভেরি ডিফারেন্ট। মণিহারা যখন আমরা দেখি, তো আমাদের জোর করে কেউ ভয় পাওয়াচ্ছে না, কিন্তু হঠাৎ আঁতকে উঠছে ওই হাতটা। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি, পুরো ন্যারেটিভটা কিন্তু ড্রামা, বা ক্ষুদিত পাষাণ যদি বলো, ন্যারেটিভটা কিন্তু মোস্টলি ড্রামা, তার একটা ইনভলভমেন্ট, তার একটা প্রেম দুঃখ পাওয়া। আমি ক্ষুদিত পাষাণের রেফারেন্সে বলছি, মণিহারার ক্ষেত্রেও তো তার স্বামীর তার স্ত্রীর প্রতি ভালোবাসা, ইনভেস্টমেন্ট, বা কঙ্কালের রবীন্দ্রনাথের তো রয়েছে নিশি থেকে কি দারুণ হরর গল্প রয়েছে। বললাম তো হরর বা পড়েছি, দেখেছি, পড়ে চলেছি, ঠিক আছে, ইট ডাজন্ট এন্ড। তো বাঙালি ভূতের গল্প একটু অন্যরকম, একটু ইন্টারেস্টিং। পাশ্চাত্য মানে যখনই সেটা পাশ্চাত্যের হরর কনসেপ্টটা জোর করে নিয়ে চলে আসা হয়, তখনই ওটা কনফিউশন সৃষ্টি করে। আমাদের কিন্তু ওই শয়তানের রূপ নেই যে একদম বিচ্ছিরি মাংস গলে গলে পড়ছে, এই কনসেপ্টটা কিন্তু আমাদের না। আমাদের কত রকম ভূত আছে এবং তাদের ভ্যারাইটি কি জানবার জন্য কেউ যদি ভূষণ্ডির মাঠে পড়ে নাও বা কোথাও নাটকটা দেখে নাও, তাহলে আমাদের যে ভ্যারাইটি অফ ভূত, ঝাঁকচুন্নি, মেচো ভূত কি আছে, সমস্ত বাঙালি ভূতের লিস্ট পাওয়া যাবে আই এম শিওর। বাট দেন অ্যাগেন আমাদের ছবিটা যদি একেবারেই হরর কমেডি নয়, ভূষণ্ডির মাঠে হরর কমেডি, ওই ছবিটা বলো তোমার অনিক দত্ত ভূতের ভবিষ্যৎ হরর কমেডি, সেটা কিন্তু অডিয়েন্স যতটাই মানে অনেকটাই ভালোবেসে নিয়েছে। আবার যেমন তুমি মণিহারার কথা বললে, যে বাঙালিকে তার গল্প, তার ল্যাঙ্গুয়েজে, তার ভিশন, যেখানে সে রিলেটেবিলিটির জায়গা থেকে বললে সে ডেফিনেটলি বুঝতে পারবে, সে কেন বুঝতে পারবে না, তাই না? সত্যজিৎ রায়ের কতগুলো ভূতের গল্প রয়েছে।
শতাব্দী রায়ের সঙ্গে কাজ করলে, কেউ সুযোগ পায়নি এতদিন, তুমি পেলে। হ্যাঁ, ওর এখন একটা অন্য একটা সত্তা হয়েছে বেশ কিছুদিন ধরে। তিনি যে তার যে রাজনৈতিক যে সত্তাটা, সেটাই অনেক দিন ধরে পারসিস্ট করেছে আসলে। তোমার কাজ করে কি মনে হলো, কি শিখলে? দিদি খুবই সুইট, শতাব্দী দিদি খুবই সুইট, এবং খুবই কি বলবো, যেহেতু এতদিন পরে দিদি পর্দায় ফিরছে, দিদি প্রচণ্ড রকমভাবে কমিটেড ছিল যে এই চরিত্রটা করছে, কাজটা করছে, সেটার জন্যে খুব ওপেন ছিল বোঝার জন্যে যে আজকের জেনারেশন কিভাবে কাজ করছে, কি ফরম্যাটে হচ্ছে। দু একবার হাসতে হাসতে গল্প করে বলতো, আমাদের সময় তো এরকম করে হতো না, আমাদের হাতে সময় থাকতো এরকম, মানে এত পরপর সিন, এত পরপর শট ইত্যাদি, কিন্তু কোনোটাতেই আমি দেখিনি যে দিদি রাগ করছে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে এইভাবে কীভাবে। তো নট ইভেন এ সিঙ্গেল ডে, যেখানে আমাদের অত্যন্ত কঠিন স্কেডিউল ছিল, ভাঙা পানিয়ে গোটা শুটিংটা করেছি। শি ওয়াজ এক্সট্রিমলি সুইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এভরিথিং। ছবিটাতে একটা দৃশ্য আছে যেখানে আমাকে দিদি জ্বর মারছে, ঠিক আছে, এবং 2-3 বার দিদি ফলস মেরেছে, মৈনাকের হয়নি, বলছে একটা আসল চর মারতাম। দিদি বললেন তুমি মেরে দাও, এই শর্টটা নইলে আজকে শেষ হবে না, তুমি মেরে দাও, কিচ্ছু যায় না, অভিনয় করছো তো, আমি একেবারে গায়ে মাখবো না। হলো, নিল। এবার তারপরেই আমি মৈনাকের কাছে মনিটরে গিয়ে বললাম যে শোনো, তোমার স্ক্রিপ্টে আছে একটা জায়গায় যেখানে আমি দিদিকে মারছি, ঠিক আছে, হ্যাঁ মারছি, চুলের মুঠি ধরছি, চর মারছি, আলা এটা তুমি অন্য কিছু করো, বা এই যে নির্যাতনটা আমি যেটা তুমি দেখাতে চাইছো সামহাও আসবে, এটা এই সিনটাকে তোমাকে অন্য কোনোভাবে শ্যুট করতে হবে, আমি দিদির গায়ে হাত দিতে পারবো না, আমি থাপ্পড় মারতে পারবো না, তুমি যদি ফলসে নিতে পারো নাও, আমাকে মেরেছে, আমি অনেক ছোট, আই ডোন্ট মাইন্ড, আই ওয়াজ লাইক আই ক্যানট হিট হার, আমি দিদিকে থাপ্পড় মারতে পারবো না। লাইক অভিনয় করার থাপ্পড় মারার একটা ইয়ে হয়, আমি সত্যি মারবো না, পাগল নাকি, আমি সেটাই তো বলছি, আমি কি সেটাই বললাম, আমি ফলসে মেরে দেবো যাতে কেউ বুঝতে পারবে না, বাট তুমি যদি সেই যেভাবে আমাদের শটটা নিল, যেখানে আমাকে মারার শটটা, যেখানে ইট ওয়াজ নেসেসারি, এত টাইট ধরেছিল যে গালে হাতটা লাগবে, বললাম সেটা যদি করো তাহলে কিন্তু আমি দিদিকে মারবো না, আমি এই পাপ বহন করতে পারবো না, তুমি নিচ্ছ নাও তোমার ঘাড়ে, আমি নেবো না, ইন্টেলিজেন্টলি করো, টেকনিক্যালি করো, এটা আমার বাঁধবে। এনিওয়ে ও আমার সাথে এটা নিয়ে কোনো তর্ক করেনি, ইয়েও করেনি, ও বলছে যে আরে কি আছে অ্যাক্টিং, তাহলে হোক না বাবা, কিছু আমাকে ওল্ড স্কুল বলো এইসব, অত বড় অভিনেত্রী আমি নই, আমার খুব গায়ে লাগবে দিদিকে। বাট কাউকে গায়ে হাত দেওয়ার এটা মানে আই ডোন্ট নো, মানে আই উডন্ট বি ভেরি কমফোর্টেবল। আই থিংক তোমাকে আমি অনেক দিন দেখেছি, and I have seen you growing, sweet girl, still sweet but experienced. তোমার জীবনে এখন নতুন একজন এসেছেন যিনি তোমার খুব কাছের মানুষ। কেমন চলছে তোমার, কেমন আছো? খুব ভালো আছি, ভালো আছি বলেই বিয়ে করবার সিদ্ধান্তটা নিয়েছি, খারাপ থাকলে নিতাম না ফর শিওর। অ্যান্ড দুনিয়ার কাছে, জগতের কাছে ডেফিনেটলি ও খুবই নতুন আমার লাইফে, কিন্তু ও আসলে তো আমার লাইফে খুব নতুন নয়। আই মিন ইয়ান সুমিত, উই হ্যাভ বিন টুগেদার ফর 6 থেকে 7 বছর হতে চললো। মাঝখানে আমাদের 2বার ব্রেকআপ হয়েছে, তার মধ্যে একবার আমার অন্য কারোর সাথে সম্পর্ক হয়েছে, তখন আমি একেবারেই ভাবিনি যে আমাদের আবার সম্পর্কটা জোড়া লাগতে পারে, আমি ছেড়েই দিয়েছিলাম ওই সময়টাতে। মানে যে সময় আই ওয়াজ উইথ সামওয়ান এলস, আই ওয়াজ ভেরি শিওর যে আমার জীবনটা অন্যদিকে অন্য ধারায় গড়াবে, ওই চ্যাপ্টারটা বন্ধ হয়ে গেল। সামহাউ সুমিতের চ্যাপ্টারটা বন্ধ হয় না, অ্যান্ড ফাইনালি আই রিয়েলাইজ যে এই চ্যাপ্টারটা বন্ধ হবে না। কিছু মানুষ আমাদের জীবনে আসে চ্যাপ্টার হতে না, জীবনের পুরো গল্পটা হতে। তো সুমিত বোধহয় সেই গল্পটার অংশ, এবং আমি আশা করতে পারি যে আমাদের দুজনের ইভলিউশন এই আগামী দিনে এমনভাবে হোক যাতে দুজনের পাশে আমরা থাকতে পারি, একজনের বেশি একজনের কম বা একজনের অতিরিক্ত না হয়, যাতে অন্যজনকে হারিয়ে ফেলতে হয়, সেটাই প্রার্থনা করি। চতুর্দিকে দেখি তো এতগুলো সম্পর্ক ভেঙে যায়। আই কাম ফ্রম আ ব্রোকেন ম্যারেজ, সো আই এম এক্সট্রিমলি হ্যাপি, আই এম ভেরি প্রাউড দ্যাট আই এম উইথ দিস বিউটিফুল ম্যান. He's kind, he's self-sufficient, he's supportive, very good looking, very but and ভীষণ ভদ্র, অতি ভদ্র যাকে বলতে হয়, ঠিক আছে, কোনো মেল ইগো নেই ওর। অ্যান্ড এতৎ সত্ত্বে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি জীবনে খুব কম উপলব্ধি করেছি, যে তার কারণ আমি বলছি না আমি বিশাল লম্বা, কিন্তু বাঙালি মেয়েদের জন্য আমি লম্বা, সেই জন্যে বাঙালি ছেলেটা যখনই ডেট করছি স্যাডলি
মানে বুকে মাথা রাখতে গেলে বুক চিন কাঁধ সব এক হয়ে যায়, কিন্তু সুমিতা তো লম্বা না, আমি বুকে মাথাটা রাখতে পারি। আমার হাইটটা পাঞ্জাবি ছেলের বুকে মাথাটা রাখার জন্যই হয়েছিল বলে আমার মনে হয়। সো আই এম প্রাউড অফ দ্যাট অ্যাজ ওয়েল। বাট সব কিছু বলা সত্ত্বেও তোমাকে বলতে পারি যে তুমি আমাকে ছোটো থেকে বড় হতে দেখেছো, যে উইথ আ পিঞ্চ অফ সল্ট। এখন ভালো আছে, এখন সব ঠিক আছে, সুস্থ আছে, আগামী দিনেরটা শুধু প্রার্থনা করতে পারি যাতে ভালো থাকি। বলতে কি করে পারো বলো সব ঠিক থাকবে? আমার সব রকম প্রার্থনা তোমার সঙ্গে। ঠিক আছে, খুশি? দ্যাট ইজ সো সুইট। তোমার মা, তোমার দিদিকে দেখলাম তোমার ফটো তুলছে, হ্যাঁ। এবং আমার মনে আছে আমি একটা অন্য সংস্থায় তখন চাকরি করি, তখন তুমি আর তোমার আর দিদির ফটো, হ্যাঁ, দারুণ লাল এটা আছে, দুজনের সব রকম লাল পরেছে, মানে লাল শাড়ি, লাল আরো বিভিন্ন ধরনের ড্রেসেস পরে ছবি দিয়েছিলে। হতেই পারে, সাউন্ডস লাইক মি এন্ড মাই নটঙ্কি সিস্টার ডুইং স্টাফ। হ্যাঁ, তোমার দিদিরও ক্যারিয়ার একরকম ভাবে গিয়েছে, তোমারও আরেক রকম ভাবে গিয়েছে, কিন্তু তোমাদের মধ্যে এই সিস্টারলি বন্ডিং বা সিবলিং যে বন্ডিং ব্যাপারটা, সেটা আছে, এখনো খুব সুন্দরভাবে আছে। তোমার জীবনের এমন কোনো ঘটনা যেটা দিদি না থাকলে তুমি কখনো অতিক্রম করতে পারতে না? পুরো জীবনটাই তিতিন যদি না থাকতো, চিত্রাঙ্গদা যদি না থাকতো, আমরা দুজনকে নাম ধরে ডাকি, টেকনিক্যালি ও তো আমার নাম ধরে ডাকবেই, আমি ওর বোন, কিন্তু আমাদের ছোটোবেলা থেকে সম্পর্কটাই বেস্ট ফ্রেন্ডের মতো, ওই দিদি বোন টাইপের নয়। হ্যাঁ, আমরা যথেষ্টই লাইক মানে ঝগড়া করতাম ওয়েন উই ওয়ার গ্রোয়িং আপ। বড়ো হয়ে যাওয়ার পরে দুজনের দু ধরনের কী বলবো রিপ্রেজেন্টেশন অফ ওয়ান সেলফ চুজ করি। অভিনেত্রী হয়ে কিভাবে নিজেদেরকে তুলে ধরবো, তিতিন একটু ইন্ডিপেন্ডেন্ট ছবি এবং ওই জোনের ছবির দিকে ইনক্লাইন্ড হয়, আমি একটু মাস, একটু লোকের কাছে যেগুলো বেশি পৌঁছয় সেই ধরনের কাজের প্রতি ইনক্লাইন্ড হই। কিন্তু সেগুলো কোনোটাই না আমাদের সম্পর্কে কোনো ডিফারেন্স আনেনি। উই টু আর ভেরি মাচ ওয়ান ইউনিট। আমরা দুজনে খুব আলাদা, কিন্তু আমরা একজন আরেকজনের বিগেস্ট সাপোর্ট। তিতিন আমার ওয়ান অফ দ্য বিগেস্ট চিয়ার লিডার্স এভার, আমি তিতিনের ওয়ান অফ দ্য বিগেস্ট চিয়ার লিডার এভার। আমার বলতে এতটুকু দ্বিধাবোধ নেই, তিতিন আমার থেকে অনেক বেশি সুন্দরী, অনেক বেশি গুণবতী, অনেক বেশি ভালো অভিনয় করে। এবং ওর ছবি, এই যেটা নওয়াজুদ্দিন সিদ্দিকীর সাথে যে ছবিটা আসছে, বেচারি কত বছর ধরে বম্বেতে ঘষে 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 কাজ করে, আমি তো দেখলাম ফাইনালি একটা কাজের মতো কাজ, ছবির মতো ছবি পেয়েছেন। কত ফেস্টিভ্যালে যাচ্ছে, গত মাসে স্যান ডিয়েগোতে গেছিলো ফেস্টিভ্যালে, এই সামনের মাসে আমার জন্মদিনে যে জন্য থাকতে পারছেন নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে। ওর ওই অ্যাক্টর আই এম নট অ্যান অ্যাক্টর ছবিটার নাম, সরি, আমি কনস্ট্যান্টলি সেইং দ্য হিন্দি নেম, নওয়াজের সাথে ওই ছবিটা নিয়ে ও যাচ্ছে। এবং ওই ছবিটা আমি একটা বম্বেতে স্ক্রিনিংয়ে দেখেছিলাম। ও এত ভালো করেছে না শর্মিলাদি, বিশ্বাস করো, মানে আমার দিদি বলে বলছি না, যে নওয়াজুদ্দিন সিদ্দিকীর সাথে শোল্ডার টু শোল্ডার ম্যাচ করে অভিনয় করা, দুটোই চরিত্র ছবিতে, ঠিক আছে, এবং কত দৃশ্যে আমি গর্বের সাথে বলতে পারি আমার দিদি টেক্কা দিয়ে বেরিয়ে গেছে, এত ভালো করেছে। চরিত্রটা অনেক বেশি অথর ব্যাকড ফর শিওর, বাট দ্যাট ইজ হাউ এক্সেলেন্ট শি ইজ। সো যখন কেউ কম্পিটিশনের কথা বলেও বা সিবলিং রাইভালরির কথা বলে, কিসের রাইভালরি, আমার থেকে ক্রাফটে কত জায়গায় এগিয়ে, ঠিক আছে। আমার 4টে ফলোয়িং বেশি বলে আমি বলতে পারবো যে না আমি আমার দিদিতে, না বাবা, চিত্রাঙ্গদা ইজ সামওয়ান, ওর মতো যদি মানে কেউ হয়ে উঠতে পারে, তার মানে 7 জন্ম সফল আমি বলবো। ও যেরকম ভালো মেয়ে, যত অনেস্ট, যেরকম ভালো বউ, ভালো বন্ধু, ভালো বোন, ভালো এভরিথিং, মানে আই হ্যাভ নো ওয়ার্ডস যেখানে আমি বলতে পারবো ওকে মেবি ওর টেম্পারটা একটু সামটাইমস কুড বি, বা এক এক জায়গায় মানে হয় না নিজেকে ধরে রাখতে, কিন্তু ও আমার দাদুর সত্তাটা সম্পূর্ণ পেয়েছে, যেখানে প্রতিবাদ করবার ও শুধুমাত্র আচ্ছা এখানে হয়তো আমি মুখ খুললে আমি কাজ পাবো না বা এইসবও ভাবে না, ও জাস্ট বলে ফেলে, এবং সেটার আউটকামটাও প্রতিক্রিয়াটাও ওকে ফেস করতে হয় এত স্পষ্টবাদী হওয়ার জন্য। আমাকে লোকে স্পষ্টবাদী বলে, আমি তার জন্য কি কম কি বলবো অসুবিধার মুখে পড়েছি? যথেষ্ট অসুবিধার মুখে পড়েছি, পড়তেই থাকি। তিতিন আমার দ্বিগুণ তুমি বলতে পারো, 17 সান্যালের মেয়ে দুজন, মানে এরা স্পষ্টবাদী হবে না তো কারা হবে? হ্যাঁ, কিন্তু শি ইজ ইনক্রেডিবল। আই ফিল দ্যাট আমি, মা, তিতিন, আমরা উই হ্যাভ অলওয়েজ বিন দিস ক্লোজ ইউনিট। মা তো চিরকালই একটা অন্য আশ্রয়, কিন্তু চিত্রাঙ্গদাকে, তিতিনকে আমি বড় হতে হতে যত চিনেছি, যত বুঝেছি, যত আন্ডারস্ট্যান্ড করেছি, তত আমার ধারণাটা যে দুজনে সিমিলার কাছাকাছি বয়সে থাকা সত্ত্বেও, দুজনে এক ধরনের জার্নি প্রফেশনে থাকা সত্ত্বেও, আমি এটা রিয়েলাইজ করেছি যে
অ্যাচিভমেন্ট, সাকসেস, সুপিরিয়রিটি শুধুমাত্র অর্থ অর্জন বা তোমার কি বলবো বছরে কটা ছবি রিলিজ এইখান থেকে আসে না। তিতিরের মতো মানুষ হতে পারলে জীবন সফল। মা কিভাবে তোমাদের মানুষ করেছেন আমরা মোটামুটি জানি যে কিভাবে করেছেন, এবং শতরূপাদির যে ফিল্মোগ্রাফি, নিজের হাতে বানানো ছবি, মানে ওটাকে হাতে বানানো ছবি, একদমই মা এখনো হাতে বানানো ছবি বানায়। অনুর মতো ছবি আমরা কতবার যে দেখেছি, আর সেই ধাক্কাটা এখনো, মানে আমরা যত বেড়ে উঠি তাও সেই ধাক্কাটা কোথাও যেন গিয়ে লাগে যে মেয়েরা যত ইন্ডিপেন্ডেন্টই হোক, যত বেশি মানে ভালোবাসার জন্য ত্যাগ স্বীকার করুক না কেন, তাদেরকে মেয়ে হিসেবেই দেখা হয় এবং বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে বা চারিত্রিক দোষগুণগুলোকে আঙুল তুলেই দেখানো হয়। এই মানে আমার মনে হয় এটা একটা যে ভাবনার একটা বড় এক্সটেনশন, যে অনুর মতো ছবি তৈরি হয়েছিল এবং এখনো সেটা ইম্প্যাক্ট। না 98 সালে ভাবো, তাই না? এখনো ফিমেল সেন্ট্রিক সিনেমা, আমি তো 4-5টা পরপর করলাম ইনক্লুডিং বাৎসরিক, এখনো এগুলো হচ্ছে ফিমেল সেন্ট্রিক ছবি। মেল সেন্ট্রিক ছবি বলে কিন্তু কিছু হয় না, সেটা হচ্ছে ছবি। হ্যাঁ, সেটা অ্যাকসেপ্টেড, সেটা অ্যাকসেপ্টেড। আর খালি ওইটাই আর কি, মানে যখন নারীকে একটা সেন্ট্রাল ক্যারেক্টার দিলে, নারী হিরো হলেই ফিমেল সেন্ট্রিক ছবি, নারীবাদী ছবি, এটা কি ফেমিনিস্ট ছবি? যেরকম বাৎসরিক কোনো ফেমিনিস্ট ছবি না, ইটস এ ড্রামা, ইটস এ স্টোরি। তখন সব কিছুতেই মানে কি বলবো, যে একটা বার্তা দিতে হবে মানুষকে, সেই দায়বদ্ধতা আমি ক্যারি করি না। ডেফিনেটলি আমি আজকে এমন একটা জায়গায় রয়েছি যেখানে আমার কাজ 5টা লোকের কাছে পৌঁছে, আমি চাইবো আমি ফাটাফাটি, ব্রহ্মা জানেন, নন্দিনী, এরকম কাজ করতে থাকি যেখানে আমি একটা সমাজের বার্তা তুলে দিতে পারি। বাট আই অলসো ওয়ান্ট টু ডু বহুরূপী, বাৎসরিক, যেখানে আই ওয়ান্ট টু ফুললি এন্টারটেইন পিপল, যে লোকে আসবে, গল্প দেখবে, পপকর্ন খাবে, ইন্ট্রিগড হবে, বাড়ি গিয়ে আলোচনা করবে, কাইন্ড অফ ফিল্ম। সো বাৎসরিকের ওপর সেই ব্যাগেজটা নেই এই ক্ষেত্রে। আমি বলছি না যে ইটস অলওয়েজ ব্যাগেজ, বাট ইন দিস কেস ইটস নট দেয়ার, ইটস অ্যান ইন্ডিপেন্ডেন্টলি এন্টারটেইনিং ফিল্ম। বাৎসরিক রাদার আমি বলবো যে আওয়ার প্রডিউসার হ্যাজ ট্রাইড দেয়ার বেস্ট যাতে উই গেট এভরিথিং, সেটা ভিএফএক্স হোক বা যেটা বললাম ডাবল ক্যামেরায় শ্যুট হোক, যাতে পারফরমেন্সেস অসুবিধা না হোক, প্রস্থেটিক হোক, যাতে হাস্যকর না লাগে, রামসে ব্রতাসে ভূত না মনে হয়, ঠিক আছে? সমস্তটাকে দে হ্যাভ ট্রাইড দেয়ার বেস্ট, সেই সম্মানটা আমি দেবো, ওদেরকে চেষ্টা করেছে। তার কারণ ইন জেনারেল ভারতবর্ষে এই সময় সিনেমার বাজার একটু টাইট, ঠিক আছে? ইটস বিন আ বিট ডাউন। সেখানে টু ডেয়ার টু মেক আ ফিল্ম দ্যাট উইচ ইজ আ লিটল ডিফারেন্ট, অ্যান্ড সেখানে যা আমার ডিরেক্টর চাইছে সেটাকে অ্যাম্পলভাবে সাপ্লাই দেওয়া ইজ সামথিং আই রেসপেক্ট। সো আই উড রাদার গিভ দ্যাট রেসপেক্ট। সিনেমার মার্কেটটা ছোট হচ্ছে, কিন্তু অন্যদিকে যে মার্কেটটা বাড়ছে তাতে তোমাদের অপরচুনিটি অনেক বেশি। শতাব্দীরা যখন অভিনয় করেছে তখন এই মাল্টিপল প্ল্যাটফর্মস ছিল না, তাই অভিনয় সত্তা দেখানোরও অনেক জায়গা ছিল না। কিন্তু ওদের দিকে আবার অন্য জিনিস ছিল, যেমন উনি যেসব ডিরেক্টরদের কাছে কাজ করার সুযোগ পেয়েছেন তপন সিনহা থেকে, বা কমার্শিয়াল ফিল্মেও যে অঞ্জন চৌধুরীর সঙ্গে এত কাজ করেছেন, এইগুলো ওদের ভ্যারাইটি দিত, কিন্তু মাল্টিপল প্ল্যাটফর্মস দিত না, যেটা তোমাদের ক্ষেত্রে তোমরা অনেক রকম কাজ রেখে যেতে পারবে। তো এইটা কি তুমি অ্যাডভান্টেজ মনে করো? দুটোই মনে করি। আই থিঙ্ক ইটস বোথ অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ বিকজ তুমি যেটা বললে অনেক রকমভাবে কাজ ছেড়ে দিতে পারবো, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার কারণে প্রত্যেকটা মানুষেরই পেজ বা অ্যাকাউন্ট ইজ লাইক আ চ্যানেল অফ দেয়ার ওন। যে কেউ হতে পারে, সে তাকে সেলিব্রিটিও হতে হবে না, এবং সেটা থ্রু সে কি ভাবছে, সে কি বলছে, তার কোন ছবি খারাপ লাগলো, তার কোন গান ভাল লাগলো, তার কাকে মনে হলো এর অ্যাফেয়ার চলছে, সেই সমস্তটাই অবলীলায় বলতে পারে। দিদিদের সময়ও লোকে বলতো রকে বসে, আমরা জানতে পারতাম না, ঠিক আছে? এখন সোশ্যাল মিডিয়া যে মানে দিদি অবধি, বুম্বাদা অবধি পৌঁছতো না, একটা ওভারঅল জানতে পারতো যে লোকে চিচি করছে, লোকে এটা নিয়ে খারাপ বলেছে, কাগজে ওটা নিয়ে লেখালেখি হয়েছে, আনন্দবাজারের রিভিউতে সিনেমা হিট করে যেত, ঠিক আছে? সেই দিন চলে গেছে। কারণ এখন everybody is a reviewer, every person out there has an opinion, and I don't think people even realize the power they hold. মানুষ নিজে এখনো বুঝেই উঠতে পারেনি তাদের কাছে ক্ষমতাটা কোন জায়গায় রয়েছে বলে তারা সেটাকে মিসইউজ করছে। যে এই জায়গাগুলোতে ইউজ করবার কথা, যদি আজকে ধরো সরকারিভাবে তোমার মনে হয় যে কিছু কিছু জিনিস তোমার ঠিক হচ্ছে না,
কিছু কিছু ঠিক সুযোগ সুবিধা তোমার পাওয়া উচিত। তোমার যদি একটা কিছু নিয়ে প্রোটেস্ট করতে হয়, একটা পিটিশন করতে হয়, একটা অসুবিধার জায়গায় তুলে ধরতে হয়, এই নিয়ে তুমি কটা আলোচনা দেখো আর কটা আলোচনা দেখো যে আলিয়া ভাট কানে কি পড়েছিল সেই নিয়ে, ঠিক আছে? সো ইফ ইউ সো পাওয়ার ইজ উইথ মাস অনলি, যারা ভোট দেয়, যারা আমাদের ছবি দেখতে আসে ওর আসে না, but they don't realize they're getting mad at celebrities like celebrities are holding the power. No dude, তোমাদের কাছে পাওয়ার, তোমরা লাইক করছো, তোমরা কমেন্ট করছো, তাতে তারা বড় হচ্ছে, তাদের ক্ষমতা হচ্ছে, তাদের হোয়াট এভার হচ্ছে, তারপর তোমরাই সেটাকে আবার গালাগালি দিচ্ছ। সো মেক আপ ইউর মাইন্ড হোয়াট ইউ ওয়ান্ট অ্যান্ড হোয়াট ইউ ডোন্ট ওয়ান্ট রাদার দ্যান ফাইটিং বিটুইন লাইক ইচ আদার। সো আমি যেটা বললাম, যেটা প্লাস সেটাই মাইনাস, রাইট? ওকে, অ্যান্ড ফোকাসটাও একটু ডেফিনেটলি মেন জায়গা থেকে সরে যায় যখন আমি কদিন আগেও এটা নিয়ে একটা ইন্টারভিউ দিয়েছি যে ইনফ্লুয়েন্সারদের কি অভিনেতা অভিনেত্রী হওয়া উচিত। আমি তখন বলেছিলাম যে একটা ডাক্তারের কি অভিনেতা অভিনেত্রী হওয়া উচিত, তখন হচ্ছে মানে আলাম উচিত কি উচিত না, বললাম মানে হ্যাঁ মানে সে যদি অভিনয় পারে, আলাম সেম, যদি ইনফ্লুয়েন্সার অভিনয় পারে তার অভিনেতা অভিনেত্রী হওয়া উচিত, নইলে হওয়া উচিত না। প্রফেশনটা তো অভিনয় নয়, প্রফেশনটা তো হচ্ছে দে আর মেকিং কন্টেন্ট যেগুলো হচ্ছে মুখরোচক, মানে আজকে এন্টারটেইন করলাম অ্যান্ড ডান, দুদিনে ডান। ইট ইজ নট রং দ্য বাসন্তী যে আমি 2 বছর পরে চালিয়ে দেখবো, ঠিক আছে? ইটস নট। সো উইচ ইজ ওয়াই অভিনয় জানলে ডেফিনেটলি ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, ইনফ্লুয়েন্সার হোক, হু কেয়ার্স, কাম ওয়ার্ক, উই ওয়ান্ট টু সি গুড ওয়ার্ক। বাট না জানলে প্লিজ স্টে আউট অফ আওয়ার প্রফেশন অ্যান্ড আওয়ার বিজনেস, because it takes a lot of effort beyond looking like looking pretty bolo or lip syncing bolo, dancing bolo for 30 seconds. It takes more effort than that to create a character, make it believable enough where people want to watch a film, invest in a film and make that film something which you can even watch after a year and not say it's irrelevant. It takes a lot of effort. ভেরি ওয়েল সেড। আমাদের জীবনে, মানে পার্টিকুলারলি আমার জীবনে বাবার অনেক ভূমিকা আছে। মানে আমি বাবার সঙ্গে প্রচুর ঝগড়া করি, প্রচুর আমাদের মতবিরোধ হয়, এ করি, কিন্তু সেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই স্টে টুগেদার। মানে আমি কোথাও গিয়ে মনে করি যে হ্যাঁ আমার বাবা ভুল বলুক যাই বলুক আমায় মেনে নিতেই হবে, মানে একসঙ্গে চলে। তোমার ক্ষেত্রে সেই ঘটনাটা কখনোই ঘটেনি, এবং আজকে তোমার বাবাও আর ইহলোকে নেই। সুতরাং একটা শব্দ আছে, একটা কথা আছে যে চিতাতেই সব শেষ হয়। হ্যাঁ, যা কিছু মনোমালিন্য যাই থাকো, ভালোবাসা মনোমালিন্য সব কিছু গিয়েই ওই চিতাতে শেষ হয়। তো বাবার বাৎসরিকের দিন তোমার কি অন্য কিছু মনে হবে, মানে কোনো ভুল কিছু হয়েছে কিনা, বা বাবার সঙ্গে কথা বলা হলে ভালো হতো? দেখো, আমি যে জার্নিটা করেছি আমার মা এবং আমার দিদির সাথে, সেখানে আমার বাবা আমার মাই ছিলেন, বাবার সমস্ত দায়িত্ব আমার মাই পালন করেছেন। সেটা আমাদেরকে পড়াশোনা করানো হোক, পাশে দাঁড়ানো হোক, পেরেন্টস টিচার মিটিংয়ে যাওয়া হোক, যাই হোক না কেন, যা যা দায়িত্ব একটা বাবা নিতে পারে, যেটা তুমি তোমার জীবনে এক্সপিরিয়েন্স করেছো বাবাকে কাছে পেয়ে। আমার অনেক অভিমান ক্ষোভের কথা অনেকবার মিডিয়াতে উঠে এসেছে, এই নিয়ে কথা হয়েছে, কিন্তু যেহেতু উনি পরলোক গমন করেছেন, ইহলোকে নেই, সেই জন্যেই যেটা বললে মৃত্যুর সাথে চিতার সাথে কি সব শেষ হয়ে যায়, হয়তো আমার ক্ষোভ, অভিমান, দুঃখ সেগুলো ওইভাবে চিতার সাথে শেষ হবে না, কিন্তু অ্যাট দি এন্ড ইউ হ্যাভ টু লেট গো। আমি যদি ধরে রেখে দিই, ধরে বসে থাকি, তাতে কে কষ্ট পাচ্ছে? মানুষটাই তো আর নেই। তো ওই জন্য আমি মনে প্রাণে এখন চাই, চেষ্টা করি যে টু লেট গো অ্যান্ড প্রার্থনা করতে যাতে ওনার আত্মা শান্তি পায়। দ্যাটস দ্যাট। থ্যাংক ইউ সো মাচ রীতাভরি। আমি আজকে সত্যি রীতাভরিকে খুব সুন্দরভাবে পেলাম, মানে এত কথা বলার সময় কখনো হয় না। আর রীতাভরি তোমায় খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তোমাকেও। এই বাৎসরিক এই যে কালার স্কিমের জন্যই ও এরকম সুন্দর একটা ব্ল্যাক ড্রেস পরে এসেছে কিনা, না কোইন্সিডেন্টাল। বাৎসরিক কিন্তু আপনারা সিনেমা হলে গিয়ে দেখবেন। আমি বারবার এই কথাটা বলবো, সিনেমা হলে গিয়ে দেখবেন, কারণ সিনেমার যে ক্যানভাস সেটা সিনেমা হলে দেখাই উচিত। তা না হলে ওই ছোট স্ক্রিনে একটু গল্প দেখার জন্য আমি কোথাও টিভিতে আসবে কবে সেটার জন্য অপেক্ষা করে রইলাম, তাহলে কিন্তু সিনেমার এসেন্সটা পাওয়া যায় না। সিনেমা ইজ আ বিগ স্ক্রিন, বিগ হিস্ট্রি, সেই ইতিহাসের মধ্যে কোথাও রীতাভরি পড়ে।
সেই ইতিহাসের কোনো এক পাতায় শতাব্দী রায় পড়েন, আরও কালোজয়ী অভিনেতা অভিনেত্রীরা পড়েন। তো আমরা শুধু ওই ইতিহাসের পায়ে পায়ে চলেছি দর্শক হিসেবে। কাজেই আপনারা সিনেমা হলে গিয়েই সিনেমা দেখবেন। শর্মিলাদির সমস্ত দর্শককে বলতে চাই, ফার্স্ট অফ অল তোমরা খুব লাকি, তোমরা দিদিকে রোজই দেখতে পাও। আমার তো এইসব প্রমোশনই দেখা হয়, কথা হয়। শি ইজ ওয়ান অফ দ্য লাভলিয়েস্ট পার্সন দ্যাট দিস বিজনেস হ্যাজ। ওই জন্যে চোখের সামনে দেখো দিদি কতটা গ্রো করেছে। ইটস নট জাস্ট অ্যাবাউট হ্যাভিং আ ক্যামেরা অ্যান্ড হ্যাভিং আ ভয়েস, ইটস অলসো অ্যাবাউট ইউজিং ইট রাইট। অ্যান্ড আমি আমার এই ভয়েস দিয়ে তোমাদেরকে বলতে চাই যে বাৎসরিক একটা অন্যরকম ছবি, এবং ইট ইজ অ্যান সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স। সব ছবি, সব কাজ সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স হয় না। সম্পর্কের গল্প, কাইন্ড অফ বলতে পারো সিস্টারহুডের গল্প, হরর তো বটেই, ইন্ট্রিগ তো রয়েছেই, এবং অনেকগুলো ছবিতে চমক রয়েছে, যেটা আমার ধারণা তোমাদের খুব ভালো লাগবে। তাই জন্য 6 জুন বাৎসরিক রিলিজ করছে, দেখা হচ্ছে থিয়েটারে।